আমি বারবার একটা কথা বলি যে দেখেন, বাংলাদেশে একমাত্র প্রফেশন হচ্ছে সাংবাদিকতা, যেখানে সকালে বিকালে দুইবার করে হুমকি খেতে হয়। আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন, সরকারি চাকরি করবেন, আপনার বাবা মা আপনাকে নিয়ে টেনশন করবে যে ঠিক মতো আপনি যাইতে পারলেন কিনা, বাসা আসতে পারলেন কিনা। আপনি অন্য যে চাকরি করেন, আপনাকে কিন্তু প্রতিদিন কেউ ফোন করে বলবেন না যে এই তোরে কিন্তু মাইরা বলাম, তোরে কিন্তু আজকে তুলে নিয়ে যাবে। আপনি সাংবাদিকতা করবেন, ভালো সাংবাদিকতা করবেন, হ্যাঁ, মিথ্যার বিরুদ্ধে কথা বলবেন, সত্যটাকে তুলে ধরবেন, আপনাকে রীতিমতো সকালে একবার, রাতে একবার, কিংবা তার চাইতে বেশিবার আপনাকে শুনতে হবে যে আপনি মারা যাবেন, আপনি বেশি দিন বাঁচবেন না, আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে। তা আমার কাছে এই জিনিসটা খারাপ লাগে যে এইটা কেন। একটা দেশের সাংবাদিকতা হচ্ছে চতুর্থ স্তম্ভ, এটা রাইটস আছে কথা বলার, এবং সাংবাদিকদের কথা শুনেই কিন্তু আমাদের সরকার অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারে। অনেক বড় বড় ব্যাপারে, অনেক সূক্ষ্ম বিষয় যারা ওখানে বসে টের পায় না, তারা সাংবাদিকদের মাধ্যমে সেই তথ্য পেতে পারে। সমাজের একটা বড় ভূমিকা রাখে তারা, অথচ দেখুন তাদেরকে সবসময় হুমকির মধ্যে থাকতে হয়, তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি না। আসলে এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে। আমি বলে থাকি যে দেখেন, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ চলতেছে। আপনারা বিভিন্ন যুদ্ধক্ষেত্র দেখেন, যে নিউজ গুলো হচ্ছে, আপনি দেখেন তো, কিন্তু আপনি দেখান তো আমাকে যে পৃথিবীর কোন দেশে, কোন যুদ্ধে, কোন সাংবাদিককে ইট দিয়ে, তারপর থ্যাতলায়া থ্যাতলায়া পিষে তারপর মারা হয়। পৃথিবীর কোন যুদ্ধে কোন সাংবাদিককে ধরা জবাই করা হয়। অথচ দেখেন আমাদের দেশে কিন্তু যুদ্ধ চলে না, এটা শান্তির দেশ। এই দেশে সাংবাদিকদেরকে প্রকাশ্যে দিনে দুপুরে ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে থেতলে দেওয়া হয়, তারপর সাংবাদিকদেরকে জবাই করা হয়। আমাদের পুলিশ অনেক ক্ষেত্রে কি করে জানেন, কাছ থেকে দাঁড়ায় দেখে। গাজীপুরের যে ঘটনাটা, যেখানে সাংবাদিককে ইট দিয়ে পুরোটা শরীর থেতলে দেওয়া হলো, সেখানে পুলিশ বলতেছে কে এদিক দিয়ে নিয়ে আসেন, ওই দিকে গিয়া মারেন। মানে এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমাদের প্রশাসন যদি চায় তাহলে যে অনেক কিছু পারে, এটার উদাহরণ আছে। দেখেন, এই যে তুহিনকে যারা হত্যা করলো, তাদের পুরো গ্যাংকে কিন্তু পুলিশ ধরে ফেলছে। তার মানে কি, সদিচ্ছা থাকলে সবকিছু পারে, সদিচ্ছাটা থাকতে হবে। কথা হচ্ছে কি, আমার পয়েন্ট একটা, যেটা হচ্ছে যে ভাই, আমার নিরাপত্তা কিংবা আমার মতো অন্য যারা সাংবাদিকরা আছে, তাদের নিরাপত্তা আপনি কবে দিবেন? তুহিনের মতো যদি আমরা মরে যাই, তারপর প্রেস কনফারেন্স হয়, আন্দোলন হয়, মানববন্ধন হয়, তখন কি রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে? সে নিরাপত্তা দিয়ে আমি কি করব? আমি বলতে চাই যে এখন যারা সাংবাদিকতা করছে, যারা ভালো কাজ করছে, এদেরকে এক্ষুনি সরকারের নিরাপত্তা দিতে হবে এবং এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো একটা মৃত্যুর বিচার করাটা কিন্তু বড় কথা না, কোনো একটা মানুষকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখাটা হচ্ছে বড় কথা। আমি সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, যে আপনারা সাংবাদিকদেরকে অন্তত বাঁচতে দেন, তাদেরকে বাঁচায় রাখেন। তারা এই দেশের সম্পদ, তারা এই দেশের গঠনে ভূমিকা রাখে। তারা আপনাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী না, আপনাদের কাছে ভুল ত্রুটি তুলে ধরে। আর কারা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলে, এদেরকে দেখে নেন যে এরা কারা, এদেরকে চিহ্নিত করেন। মূলত এরাই হচ্ছে দেশ ও রাষ্ট্রের শত্রু। কঠিন প্রশ্ন। আমি বিচার হবে কিনা জানি না, তবে আমি এ যাবৎকালে বিচার হইতে দেখি না। আমি যদি দেখতাম যে তুহিনকে যেভাবে কোপায়া জবাই দিয়া মারে ফেলছে, ইট দিয়া থেতলায়া যেভাবে একটা সাংবাদিকের পুরো শরীরকে থেতলে দিছে, আমরা ওই সন্ত্রাসীদেরকে যদি ওভাবে ইট দিয়ে থেতলাই দিতে পারতাম, কিংবা সরকার যদি ওদেরকেও ধরে ধরে জবাই দিত কিংবা ফাঁসিতে ঝুলাই দিত, তাইলে আমি বুঝতাম যে না, এদের বিচার হবে। আমি বিচার হবে কিনা জানি না, এদেরকে ধরছে এটি সন্তুষ্ট প্রকাশ করছি, কিন্তু আমার মনে হয় না যে শেষ পর্যন্ত বিচার হবে। আপনি দেখেছেন যে অনেক বড় বড় সন্ত্রাসীরাও কিন্তু ইদানিং বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আইনের কোনো একটা ফাঁক ফোকর দিয়ে কিছুদিন জেলখানায় থাকার পর এই সন্ত্রাসীরা আবার বেরিয়ে আসবে। এদের বিচার হবে না, তবে এদের বিচার যদি হয়, এটা উদাহরণ হবে, দৃষ্টান্ত হবে, তাহলে কিন্তু এটা কমবে। আপনি যেই দেশে বিচার নাই, সেই দেশে তো অপরাধ ঘটতেই থাকবে। আপনি বিচার করে এমন দৃষ্টান্ত স্থাপন করেন যাতে এইটা করতে আর কোনোদিন কেউ সাহস না পায়। তবে আমি মোটামুটি কনফার্ম যে আলটিমেটলি বিচার হবে না। যে অপরাধীরা যখন অপরাধটা করতে থাকে, তখন মনে করে যে অপরাধ করাটাই তাদের পেশা। চাঁদাবাজরা যখন চাঁদা তুলতে থাকে, তাদের এরিয়া এরিয়া ভাগ করা থাকে এবং মনে করে এইটাই তাদের ইনকাম সোর্স, এই করে তাদের খাইতে হবে। সেখানে যখন আমি যাই, হানা দেই, তখন তো তাদের স্বার্থে আঘাত লাগে। আর সেই স্বার্থে আঘাত লাগে বলেই কিন্তু আমাদেরকে আঘাত করে। আপনারা দেখেছেন যে আমি বিভিন্ন সময় অসংখ্য মার খেয়েছি। আপনাদেরকে যদি আমি দেখাই যে আমার দুটা হাঁটু
সব সময় ক্ষত বিক্ষত থাকে। আমি অসংখ্যবার হোঁচট খাই, পড়ে যাই, মারধর করে। আপনি দেখেছেন যে কিছুদিন আগে একটা রিপোর্ট করতে গিয়ে, যদিও সেটা চাঁদাবাজির রিপোর্ট না, 4 জন মহিলা মিলে আমাকে বেধড়ক পিটিয়েছে। আমি একটা রেকর্ডিং এজেন্সির প্রতারণা নিয়ে নিউজ করতে গেছি, সেখানে যাওয়ার পর 4 জন মহিলা, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে, যে 4 জন মহিলা অতর্কিত ভাবে আমার প্রতি হামলা করে। কারণ আমি তো একটা পুরুষ মানুষ ভাই, তাদেরকে তো আর মারতে পারি না, আমি তো মহিলাদের গায়ে হাত দিতে পারি না। এই 4 জন মহিলা মেরে আমাকে কান ফাটিয়ে দেয়, আমার চশমা ভেঙে দেয়, আমার নাক দিয়ে রক্ত পড়ে, আমার এটিএন বাংলার বুম ভেঙে দেয়। প্রকাশ্যে তারা মেরেছে। রাষ্ট্র কি করেছে? নিউজটা দেখেছে, কিন্তু এই 4 জনের একজনও গ্রেফতার হয় নাই। এই প্রকাশ্যে আমাকে মারছে, এটার স্থির চিত্র আছে, এটার ভিডিও আছে, আমরা প্রচার করেছি। এটা প্রচার হওয়ার পরেও এই 4 জনের একজনও গ্রেফতার হয় না, এদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা হয় না। অনেকে সোশ্যাল মিডিয়া আমাকে বলছে, ভাই আপনাকে এভাবে বেধড়ক ভাবে মারলো, এভাবে মানুষ মানুষকে মারে, রাষ্ট্র কি করছে, প্রশাসন কি করছে, নিশ্চয় তাদেরকে ধরছে, বিচার করছে। আমি বলছি না, প্রশাসন এই 4 জন যে আমার মারছে একজনও ধরে নাই। ধরলে তো অন্তত বুঝতাম যে তাদেরকে ধরছে, অ্যাটলিস্ট জিজ্ঞাসাবাদ করছে। তো যেই দেশে জবাবদিহিতা নাই, সেখানে তো অপরাধ ঘটতে থাকবে। আপনি আমার বাঁচাবেন কিভাবে? সাংবাদিকদেরকে বাঁচাবেন